যখন সোডিয়াম থেকে তোমার অ্যালুমিনিয়ামে আসবে, অ্যালুমিনিয়াম আসবে মানে কি তোমার 2p6 3s2 3p1, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এখানে দুটো ইলেকট্রন আছে আর এখানে চারটি ইলেকট্রন আছে। এটাকেই যদি আমি, এটা ক্লাস 11 এর স্ট্রাকচার, এটা ক্লাস 9-10 এর স্ট্রাকচার। আজকে আমরা শুরু করবো একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। এটা তোমাদের আইসিএসসি ক্লাস 11th এর চ্যাপ্টার মেবি 4, ঠিক আছে। এইখানে তোমাদেরকে জানতে হবে যে কেমিক্যাল বন্ডিং কি করে হয়, মানে কিভাবে মানে দুটো অ্যাটম, একটা অ্যাটমের মধ্যে আর একটা অ্যাটমের মধ্যে বন্ডিং কিভাবে এটা এখানে জানবো। আর বন্ডিং হওয়ার পর জিনিসটাকে দেখতে কেমন হয় সেটাও জানবো, ঠিক আছে। তাহলে চলো প্রথমে এখন স্টার্ট করে দিই একদম বেসিক জিনিস থেকে, যে কেমিক্যাল বন্ডিং হয় জিনিসটা কি। কেমিক্যাল বন্ডিং মানে কি? কেমিক্যাল বন্ডিং, বন্ডিং মানে অ্যাটাচমেন্ট। বন্ডিং মানে অ্যাটাচমেন্ট, মানে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে যখন অ্যাটাচমেন্টে মানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, দুটো অ্যাটম যখন একে অপরের কাছাকাছি আসে, একে অপরের সাথে বন্ড করে, সেটা ভাবেই হয় কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। তাহলে অ্যাটমস কম্বাইন্স with each other to form bonding, ঠিক আছে। এবার একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে এই কম্বাইনটা হয় কেন, বন্ডিং হওয়ার দরকারটা কি? তুমি আমাকে বলবে কি দরকার স্যার কেমিক্যাল বন্ডিং হওয়ার, একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে বন্ডিং করা। আচ্ছা, তুমি যারা বেসিক এক্সাম্পল ভাব, তো তুমি ধরো স্কুলে আছো, স্কুলে ধরো তুমি একা একা আছো, কেউ তোমার সাথে কথা বলছে না, কেউ তোমার সাথে ইয়ে করছে না, খেলছে না, কিছু করছে না, তোমার ভালো লাগবে? একদম ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে, মানে কারোরই একা থাকতে প্রথম কথা পছন্দ নয়, কারোরই একা থাকতে পছন্দ নয়। তো যাদের একা থাকতে পছন্দ না, তুমি ধরো একটু ইন্ট্রোভার্ট টাইপের, একা থাকতে পছন্দ না, তুমি এমন কাউকে পছন্দ করবে যে তোমার মতো ক্যারেক্টার, তো তুমি তার সাথে কি করবে, আস্তে আস্তে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব হতে তোমরা একটা টাইম বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। এরকমই হয় কেমিক্যাল, এরকমই হয় তোমাদের মধ্যে বন্ডিং। তো কেমিক্যালসদের মতো সেম করে, এখানে কেমিক্যালসদের মধ্যে বন্ডিং কি করে, অ্যাটমস করে। কিভাবে করে না, একটা অ্যাটম আর একটা অ্যাটমের কাছে যায়, যে দেখে আমাদের মধ্যে কি সিমিলারিটিস আছে, যদি দেখে সিমিলারিটি গুলো সেম হচ্ছে তাহলে বন্ডিং হয়ে যাবে, যদি সিমিলারিটি সেম না হয় তো বন্ডিং হবে না, ঠিক আছে। তো আর বন্ডিং হওয়ার কি হবে, পর কি হবে, তুমি যখন আরেকটা কারোর সাথে বন্ডিং করো, তো তুমি কি পাওয়ার জন্য বন্ডিং করো, রেসপেক্ট, ভালোবাসা, এইসব পাওয়ার জন্য বন্ডিং করো। তো এইখানে কি, এখানে একটা ভিতর থেকে স্টেবিলিটি আছে না, আমাকে ওই লোকটা যে যা খুশি বলে দিতে পারবে না, কারণ আমার সাথে আমার বন্ধু আছে, হ্যাঁ, কেউ বলতে গেলে দেখে নেবো, এরকম একটা ব্যাপার। তো বন্ডিং লোকে কেন করে, টু গেইন স্টেবিলিটি, মানে আমার আরেকটা অ্যাটমের সাথে বন্ড, আমরা দুজন একসাথে আছি কেন, আমরা দুজন একসাথে থাকলে আমরা বেশি স্টেবল, অন্য কেউ এসে আমাদের মধ্যে বন্ডিং ভাঙতে পারবে না, অন্য কেউ এসে আমাদেরকে অ্যাটাক করলে আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, আমাদের মধ্যে স্টেবিলিটি থাকবে। তাহলে কেমিক্যাল যখন একে অপরের সাথে বন্ডিং করে, তো কি জন্য করে, টু গেইন স্টেবিলিটি, টু গেইন স্টেবিলিটি, ঠিক। এবার কেন করে না করে সেটা তো বোঝা হয়ে গেল, এবার কেমন করে করে বা কারা করে। অ্যাটম বন্ড করে মানে অ্যাটমের কিভাবে কি বন্ডিং হয় সেটাও এবার জানতে হবে। তো প্রথম কথা, অ্যাটমের বন্ডিং হয় ইলেকট্রনের দিয়ে। আমরা কি জানি, একটা অ্যাটমের তিনটা পার্টিকেল, একটা অ্যাটমের তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল, একটা হচ্ছে তোমার প্রোটন, একটা হচ্ছে তোমার নিউট্রন, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রন। এই যে ইলেকট্রনটা, এইটাই তোমার বন্ডের জন্য রেসপন্সিবল। ইলেকট্রনটা কি করছে, বন্ড করে। এবার একটা নর্মালি আমি একটা অ্যাটমের ছবিকে দিচ্ছি, তোমরা আপাতত ক্লাস 9-10 অবধি যেই সব ছবিগুলো দেখেছো সেগুলো খুবই ভাইয়ার ছবি, সেগুলো সত্যি করে বলতে কোনো অ্যাপ্লিকেশন রাখে না। তোমরা আজ পর্যন্ত যে ছবিগুলো দেখেছো, এখানে একটা নিউক্লিয়াস বানিয়ে দাও, তোমরা জানো নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে একটা নিউক্লিয়াসে, যে একটাতে কে থাকে, এরকম এল থাকে, এরকম এম থাকে, এরকম তোমরা স্ট্রাকচার দেখেছো, বাট ইট ইজ নট আ গুড স্ট্রাকচার। মানে ক্লাস 11 আসার পর এই স্ট্রাকচার যদি তোমরা আবো তাহলে বলবো নট আপ দ্য মার্ক, ঠিক আছে। তো আমরা এই স্ট্রাকচারটা না করে এবার অ্যাকচুয়াল মানে অ্যাকুরেট স্ট্রাকচার, যতটা অ্যাকুরেট আমরা আজ অব্দি কেমিস্ট্রিতে করতে পেরেছি সেই স্ট্রাকচারটা আমরা দেখবো। তো এই স্ট্রাকচারটা এবার থেকে আমরা আঁকবো না, তো অ্যাকচুয়াল বন্ড মানে অ্যাটমের স্ট্রাকচার দেখতে কেমন হয় সেটা এবার দেখবো। দেখো, নিউট্রন আর প্রোটন তো তোমার সেন্টারেই থাকবে, এটা ধরো তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, মানে এরা নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে না, ঘরের লোক একদম বেরোবে না। এরা কি করে, বাইরের ইলেকট্রনগুলোকে মানে কন্ট্রোল করে, সেটা তোমরা জানো। এবার কেমন করে কন্ট্রোল করবে, তো তোমরা প্রথমে কি জেনেছিলে যে কে থাকে, এল থাকে, এম থাকে, এন থাকে। আমরা ক্লাস 11 শিখেছি না,
এস থাকে, পি থাকে, ডি থাকে, এফ থাকে। যদি হাইয়েস্ট অ্যাটমিক অরবিটাল 1 হয় তাহলে শুধু এস থাকে, যদি হাইয়েস্ট অ্যাটমিক অরবিটাল 2 হয় তাহলে এস পি থাকে, যদি হাইয়েস্ট অ্যাটমিক অরবিটাল 3 হয় তাহলে এস পি ডি তিনটে অরবিটালই প্রেজেন্ট থাকে, যদি হাইয়েস্ট অ্যাটমিক অরবিটাল 4 হয় তাহলে এস পি ডি এফ চারটেই থাকে, এবং 5 এস পি ডি এফ। এস পি ডি এফ এরপর তার কিছু হয় না, যদিও বা ইটা হয় এস পি ডি এফ জি, অ্যাকচুয়ালি জিটা হয়, বাট এখন ওসব বাদ দাও, এখন ওসব আমরা ডিসকাস করবো না, ওইসব পরের কথা, ওইগুলো কবে হয় না হয় পরে দেখা যাবে। 6 এস পি ডি এফ, 7 এস পি ডি এফ, মানে এই 4 নম্বর থেকে সব এসপিডিএফ এসপিডিএফ চালু হবে। ঠিক আছে, 1 2 3 এস পি এসপিডি এসপিডিএফ। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা দেখে নিই মোটামুটি স্ট্রাকচারটা দেখতে কেমন হয়। তো প্রথমে যদি আমি বলি, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো কার্বন। ধরো কার্বন, কার্বনে আমরা কি জানি যে অ্যাটমিক নাম্বার কত আমাদের 6, তাহলে 1s2 2s2 2p2 এটা আমরা জানি। এবার আমরা চেষ্টা করব বন্ডিংটা, মলিকিউলটা মলিকিউলটা বলছে অ্যাটমের স্ট্রাকচারটা মোটামুটি আঁকার। তো আমরা প্রথমে নিউক্লিয়াসটা এঁকে নিলাম। যেই নিউক্লিয়াসে কি আছে 6টা অ্যাটম, 6টা অ্যাটমিক নাম্বার 6, মানে আমার 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, সোজা কথা। তো এইখানে আমার 6টা নিউট্রন 6টা প্রোটন আছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধর এরকম 12টা আছে। তো এইখানে আমার কি আছে 6টা প্রোটন 6টা নিউট্রন এখানে আছে, এটা নিউক্লিয়াসের মধ্যে, এটা তোমার নিউক্লিয়াস। প্রথমে এটা হচ্ছে আমার ফার্স্ট অরবিটাল, এটা কি আমার 1s, এটা আমার 1s অরবিটাল। 1s অরবিটালে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, মানে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। আচ্ছা, ঝামেলা মিটলো। এবার আসছে 2s। 2s, আচ্ছা s দেখতে তো এরকম হয়, গোল ধরনের, p দেখতে এরকম হয়, d দেখতে সেই dx স্কয়ার dy স্কয়ার dz স্কয়ার dx মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আমার ধরো 2s অরবিটাল, একটুখানি বেশি লম্বা টাইপের হয়ে গেল, বাট ঠিক আছে। এটা তুমি 2s অরবিটাল, 2s অরবিটালে কটা আছে? দুটো ইলেকট্রন আছে, তো এখানে একটা ইলেকট্রন আঁকলাম আর এখানে একটা ইলেকট্রন এঁকে দিলাম, 2s হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে মেন p, 2p। p অরবিটাল গুলো এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এবার এটা আঁকবো কি করে? খুব ঝামেলার কথা। দেখো এইটা হচ্ছে 1s, প্রথমে আছে 2s এতে p তেও আছে, 2s এতেই 2p আছে, তার মানে এটা পিছন দিকটা বলে আমি এরকম ডট ডট স্ট্রাকচার করছি। তোমরা যেটা দেখতে পাবে সেটা এখানে এরকম দেখতে পাবে। একটা হলো এটা হচ্ছে একটা 2p আছে, যে একটা 2pতে কত? একটা ইলেকট্রন। আচ্ছা 2p, আচ্ছা 2p, তা আমরা কি জানি যে 2p তে দুটো আছে, না এটাও 2p এটাও 2p এটাও 2p। তো প্রথমে আমি কি বলছি, একটা একটা করে ফিল হয়, তারপর আরেকটা একটা, মানে যদি তুমি কার্বন ধরো তাহলে 2p2, মানে প্রথমে একটা p তে একটা, দ্বিতীয় p তে একটা। যদি এটা আমি ধরো যেটা আমি ফ্লোরিনের করতাম, ফ্লোরিন আমার 9, তাহলে 1s2 2s2 2p5। যদি 5 হতো তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম হতো, ঠিক আছে, এরকম হতো। তো আমি ফ্লোরিনেরটা করছি কারণ এখানে বেশি কম হয়ে যাবে, তাহলে প্রথম দুটোতে 2pতে দুটো হয়ে গেল, ঠিক আছে। তারপরেরটাতে এই আর একটা 2p হয়ে গেল, এইখানেও দুটো হয়ে গেল, এখানেও দুটো হয়ে গেল। আর একটা 2p আছে যেখানে একটা ইলেকট্রন আছে, তো আর একটা 2p এখানেও, এটা আরেকটা 2p। তো এইখানে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তো এইটা আমার অ্যাটমিক স্ট্রাকচার, এই অ্যাটমিক স্ট্রাকচার হয়ে গেল কার? না ফ্লোরিন অ্যাটমের। আচ্ছা, এবার ধরো যখন নিয়ন আসবে, নিয়ন এলে কি হবে? যখন নিয়ন হবে তখন 10 হয়ে যাবে, 10 হয়ে গেলে এখানে 2p6 হয়ে যাবে, 2p6 মানে এখানে আরেকটা ইলেকট্রন ঢুকে যাবে। তো আরেকটা ইলেকট্রন যখন ঢুকে যাবে তখন এখানে একটা আছে, তো এখানে আরেকটা করে দেবে। আচ্ছা, এবার যখন নিয়ন ছেড়ে যখন আবার একটা বেড়ে যাবে, যখন সোডিয়াম, সোডিয়াম 11 হয়ে যাবে, মানে তখন 2p6 তো তোমার থাকবে, তখন আবার 3s1 হয়ে যাবে, মানে আবার একটা s অরবিটাল বেড়ে যাচ্ছে। যখন আরেকটা s অরবিটাল বেড়ে যাবে তখন এই স্ট্রাকচারটা কিভাবে এক্সপ্যান্ড করবে দেখো, তখন এই স্ট্রাকচারটা কিভাবে এক্সপ্যান্ড করবে। আচ্ছা, এখানে 6টা কেটে দিচ্ছি কারণ তোমরা ভাববে 6টা, ক্লোরিনেও 6টা, এই তো এখানে প্রোটন আর নিউট্রন আছে, জাস্ট এই তো বললাম, ঠিক আছে। এবার আমি করছি সোডিয়ামে, যেখানে 3s1 আছে, এখানে দেখো 2p6 অবধি হয়ে আছে,
এবার যে 3s1টা আছে, যেমন দেখো 1s1টা হওয়ার পর 2sটা হয়েছে, 1sটা হয়েছিল তারপর তার পিছনে 2sটা হয়েছে, তার মানে 2p গুলো যতটা আছে তারপর তোমার এরকম 3sটা হবে। সরি, ওভারল্যাপ করে ফেলেছি, এটা তোমার 3s হলো। ঠিক আছে, 3s এ 1 আছে, তো এখানে একটা দিয়ে দেবে। যখন সোডিয়াম থেকে তোমার অ্যালুমিনিয়ামে আসবে, অ্যালুমিনিয়াম আসবে মানে কি তোমার 2p6 3s2 3p1, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 13। তো দেখো 3s2 মানে এসে তো দুটো আছে, আবার পিএতে 1 আছে, পিএতে 1 আছে মানে আবার এরকম বড় বড় এরকম এরকম করে আসবে, একে তোমরা করবে। ঠিক আছে, যত স্ট্রাকচার বাড়াবে তত তোমার যত তোমার ইলেকট্রন বেশি হবে তত তোমার স্ট্রাকচার বেশি হবে। তো দিস ইজ আজ অব্দি যতদূর অ্যাকিউরেট স্ট্রাকচার আমরা করতে পারি সেরকম ধরনের অ্যাকিউরেট স্ট্রাকচার হচ্ছে এই ধরনের স্ট্রাকচার আমরা করে থাকি। তো দিস ইজ অ্যাটমিক স্ট্রাকচার, কেমন করে আমরা বানিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এই সব ব্যাপার মিটলো। আচ্ছা এবার হচ্ছে যেটা তোমার থেকে বলছিলাম, যে ধরো কারা কারা কি রকম, এবার সবাই তো সব মৌলিক, ধরো একটা অ্যাটম আছে আর একটা অ্যাটম আছে, তুমি বললে যে কোনো অ্যাটমের সাথে স্যার বন্ড ফর্মেশন করে না, যে কোনো অ্যাটম যে কোনো অ্যাটমের সাথে বন্ড ফর্মেশন করবে না। ধরো তুমি স্কুলে গেছো, তোমার কোনো একটা ছেলেকে ভালো লাগে, ধরো তোমার একটা বন্ধু আছে, কিছু একটা বন্ধু আছে, ধরো সে একটু গুন্ডা টাইপের, তো মারধর করে, জুনিয়র গুলোকে একটু বেশি বকে টকে এরকম ব্যাপার আছে, স্যারেদের কথা শোনে না। তো তুমি ধরো ওরকম টাইপের পাবলিক নো, তুমি একটু স্যারের কথা শোনে একটু পড়াশোনা করা পাবলিক, তো তুমি তাদের সাথে বেশি বন্ধুত্ব করতে চাইবে না, জেনারেল কথা, বন্ধুত্ব করতে চাইবে না, সবার সাথে সবার বন্ডিং হয় না। এবার দেখো তুমি ধরো ইন্ট্রোভার্ট আছো, তোমার কাউকে ভালো করে কথা বলতে ইচ্ছা করে না, ধরো তোমার আশেপাশে যাই বন্ধুগুলো আছে দেখছো সবাই প্রচুর বক 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 করছে, তো তুমি তার সাথে কথা বলবে না, তুমি এমন কাউকে খুঁজবে যে ঠিক তোমার মতন হবে, তাই তো? তোমার মেন প্রায়োরিটি কথা থাকবে যে তুমি এমন কাউকে খুঁজবে যে তোমার মতন হবে, তো তুমি তার সাথে বন্ড করবে যে তোমার মতন ক্যারেক্টারিস্টিক্স রাখবে। তো মলিকিউলসদেরও সেম, সরি অ্যাটমসদেরও সেম ঘটনা। আমি প্রথম থেকে কেমিস্ট্রি ক্লাসে একটাই কথা বলে আসি, দেখো যত আমরা কেমিক্যালে অ্যাটম ফ্যাটম পড়ছি ওই সব অ্যাটম দিয়েই আমরা তৈরি। তোমরা নিজেকে ভাবো, অ্যাটমদের বিহেভিয়ার তোমরা এমনি বুঝতে পেরে যাবে, সোজা কথা। তুমি যেটা করছো অ্যাটমরা তাই বিহেভ করবে। তো অ্যাটমদেরও সেম ঘটনা, অ্যাটমরা দেখে আমাদের মতন সিমিলার প্রপার্টিজ কার কার আছে, যদি দেখে হ্যাঁ আমাদের মতন সিমিলার প্রপার্টিজ আছে খুব ভালো, চলো বন্ড করি। ঠিক আছে, আবার হ্যাঁ এমন তো নয় যে ধরো প্রপার্টিজ পুরো আলাদা, ধরো প্রপার্টিজ পুরো আলাদা তাহলে বন্ড হবে না সেটাও নয়। আমি বলছি কি তোমার আর একজনের সাথে প্রপার্টি অনেকটা ম্যাচ করে, তাহলে তোমরা বন্ড করছো, খুব ভালো কথা, একদম মেনে নিলাম। এবার আমি বলছি না, বন্ড তারাও ফরমেশন করে, তাদের প্রপার্টি ম্যাচ করে না। স্যার আপনি একবার বললেন পছন্দ বন্ধন বন্ড করবে, আবার আপনি বলছেন যে যাদের প্রপার্টি ম্যাচ করে তারাও বন্ড করে। প্রপার্টি ম্যাচ করবে না বন্ড করবে, সেখানে একটা অন্য থিওরি আছে। ধরো এখানে আমি একটা অন্য থিওরি আছে, ধরো একজন খুব গরিব লোক আছে, খেতে পেতে পাচ্ছে না, ঠিক আছে, বিরাট গরিব, 2-4 দিন ধরে খায়নি, ঠিক আছে, খাবারের জন্য ইয়ে করছে। আর একটা বিরাট বড় লোক বাড়ির ছেলে আছে, দিন রাত খাচ্ছে, একদম মোটা সার হয়ে যাচ্ছে, দিয়ে খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না। তো দুজন যখন সামনাসামনি আসবে, এইদিকে খেতে পাচ্ছে না, এই চাইছে আমার খাবারটা কেউ নিয়ে নিক, আমি আর খেতে পাচ্ছি না, আর এদিকে দেখছে আমি খাওয়ার জন্য মরে যাচ্ছে, আমাকে খাওয়ানোর কেউ লোক নেই, তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স তো পুরো আলাদা। এ খাওয়া মানে এ খাবার দেওয়ার জন্য মরে যাচ্ছে, আর এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে খাওয়ার জন্য মরে যাচ্ছে, মানে একজন দিতে চাইছে একজন নিতে চাইছে। যখন এই টাইপের দুটো পাবলিক একসাথে আছে তখনও তারা কিন্তু বন্ড ফর্মেশন করে। ঠিক আছে, তো তোমাকে দেখতে হবে যে এদের দুজনের মধ্যে কি সিমিলারিটিস কিছু মিশছে। যদি দেখো প্রথম কথা, যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি হয় তাহলেও বন্ড ফর্মেশন করবে, যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স খুব কম হয় তাহলেও বন্ড ফর্মেশন করবে। ঠিক আছে, বোঝা গেল, করবে। এবার তোমাকে কি বলতো কেমিস্ট্রিতে মোটামুটি দেখতে হয় যে কার সাথে কে বন্ড করে, সেটা তোমার জেনারেল আইডিয়া থাকতে হবে। সবাই সবার সাথে বন্ড ফর্মেশন করে না, আবার এমনও নয় যে বন্ড ফর্মেশন করানো যায় না, একটু এনার্জি দিলে বন্ড ফর্মেশন করানো যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি, এই যে আমরা বন্ড ফর্মেশন করাবো, এই যে মলিকুলার স্ট্রাকচার আমরা করাবো, এই যে মলিকুলার স্ট্রাকচার বা বন্ড ফর্মেশন, এইগুলো নিয়ে কি 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 থিওরি আছে সেগুলো আমরা মোটামুটি একটু দেখবো, যে আজ অব্দি আমাদের কেমিস্ট্রিতে কি কি থিওরি এসেছে। চলো তাহলে টোটাল কেমিক্যাল বন্ডিং থিওরিজ, টোটাল কেমিক্যাল বন্ডিং থিওরিজ। প্রথম থিওরি,
তোমরা ক্লাস অ্যাকচুয়ালি 10-এ একটু পড়েছিল সেই লুইস ডট স্ট্রাকচার, মনে আছে? ওই টাইপেরই থিওরি। ওটার নাম হচ্ছে কোসেলস লুইস কি বলো, কোসেলস লুইস এক্সপ্লেনেশন। হ্যাঁ ঠিক আছে, এটাকে কোসেলস লুইসই বলে। তুমি এক কাজ করো, কোসেল লুইস অ্যাপ্রোচ বলো, এপিপি, এটাই তোমাদের বইতে গিভেন থাকে, কোসেল লুইস অ্যাপ্রোচ। এটা হচ্ছে প্রথম থিওরি। এটা তোমার হয়েছিল মোটামুটি 1916-এ, ঠিক আছে, 1916-এ। নেক্সট এসেছে তোমার ভেসপার, VACPR। এটা মানেটা কি স্যার? কিছু না, এটাকে যদি আমি ভেঙে লিখি, ভ্যালেন্স সেল ইলেকট্রন p ইলেকট্রন পেয়ার আর ফর রিপালশন। এটা ওই 2-3 বছর পরে এসেছিল, হয়তো 1916 তো 1920 করে এসেছিল ধরো মোটামুটি। আমি এটা ঠিক ডিটেলস আমি বলতে পারবো না। নেক্সট তোমার এসেছিল ভিভিটি। এটা হচ্ছে তোমার ভ্যালেন্স বন্ড থিওরি। ঠিক আছে, নেক্সট এসেছিল তোমার ভিভিটি। আর এট দি লাস্ট এসেছে তোমার এমওটি। এটা হচ্ছে তোমার মলিকিউলার অরবিটাল থিওরি। ঠিক আছে, তোমার এই চারটে আছে। তুমি বলে স্যার এত কিছু আসার দরকার কি ছিল, একটা আছে একটাতেই মিটে যেত। আচ্ছা আমি তোমাকে বলে দিই, মোটামুটি ভ্যালেন্স বন্ড থিওরিটা তোমার এসেছিল 1927 করে, আর এমওটিটা এসেছিল তোমার 1932 নাহলে 36 এরকম কিছু ছিল, 32 নাহলে 36, একটু দেখে নিও তোমরা, ঠিক আছে, মেবি 1932, ঠিক। আচ্ছা দেখো, আমরা একটার পর আর একটা থিওরি তখন আনি যখন একটা থিওরিতে কিছু ড্রব্যাক থেকে যায়। ধরো আমি ধরছি লুইস অ্যাপ্রোচ, আমরা পড়বো লুইস অ্যাপ্রোচ, অবশ্যই পড়বো। লুইস অ্যাপ্রোচ পড়তে পড়তে আমরা দেখবো এখানে মোটামুটি ঠিকই যাচ্ছিল, কিন্তু কিছু কিছু এমন গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের মলিকিউল যে কেমিক্যাল বন্ডিং থিওরিটা সেটা ঠিকঠাক ম্যাচ করাতে পারে। তার জন্য সেই ম্যাচিং এর জন্য ভেসপার এলো। ভেসপারেও অনেকটা কারেক্ট হয়ে গেছিল, বাট তাও ওইখানেও কিছু কিছু জায়গায় কিছু মাইনার মিস্টেক হয়ে গেছিল। তারপরে ভিভিটি এলো, সেখানেও মাইনার মিস্টেক হয়েছে। তারপরে এমওটি এলো, সেখানে আমার ঠিকঠাক হয়েছে। মোটামুটি এই চারটে জিনিস যদি কেউ জানলে, তাহলে তোমাদের মোটামুটি যে বেসিক বলতে মোটামুটি কেমিক্যাল বন্ডিং এ যত ধরনের তোমাদের, যদি চারটে তোমরা মোটামুটি জেনে যাও, তোমার কেমিক্যাল বন্ডিং কি, স্ট্রাকচার কেমন দেখতে, জিওমেট্রি, সিমেট্রি সব পারবে। ঠিক আছে, এই চারটে তোমাদেরকে জানতে হবে। তা চলো প্রথমে একদম ফার্স্ট থেকে শুরু করি, সেটা হচ্ছে কোসেল লুইস অ্যাপ্রোচ। কোসেল লুইস অ্যাপ্রোচ, এইখানে লুইসের কন্ট্রিবিউশনটা সত্যি সত্যি সব থেকে বেশি। লুইস বলে একটা সায়েন্টিস্ট ছিল, সে বললো দেখো এরকম কিছু ব্যাপার না, একটা অ্যাটমেতে আলাদা আলাদা অরবিট থাকে, খুব স্বাভাবিক ব্যাপার একদম, কিন্তু আমরা এটা ভাববো কেন, আমরা এটা ভাবার দরকার নেই। আমার মতে একটা অ্যাটমে দুটো পার্ট হয়, একটা হচ্ছে তার ভ্যালেন্স শেল আর একটা তোর ইনার মলিকিউল, ইনার পার্ট। কেন? ভ্যালেন্স সেলের ইলেকট্রনটাই তো শুধুমাত্র বন্ডিং এর জন্য অ্যাভেলেবেল থাকে, তাই তো? ভ্যালেন্স সেলের যে লাস্ট ইলেকট্রনটা আছে সেটাই শুধু বন্ডিং এর জন্য অ্যাভেলেবেল থাকে, মানে দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর অ্যাভেলেবেল ফর দ্য কেমিক্যাল বন্ডিং, ঠিক। বাকিগুলো তো আমার অ্যাভেলেবেল নয়। মানে লুইস এসে বললো যে আমি ধরেও নিলাম যে একটা মলিকিউল আছে, মলিকিউলে এখানে দুটো ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে, ধরে না এটা আমার নিউক্লিয়াস, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আচ্ছা ঠিক আছে, একটু বড় করেই করে দিচ্ছি তোমাদেরকে, যখন স্ট্রাকচারটা বলিয়েছিলাম, ঠিক আছে, এই একটা পি, এই একটা পি, এই একটা পি, ধরো এখানে দুটো আছে, এখানে দুটো আছে। তো এই পি গুলোকে যদি কম্বাইন করে আমি একটা ইলেকট্রন ধরি, তাহলে আমি কে এলিমেন্টে আনতে হবে, কে এলিমেন্টে যদি এটা জিনিস না কি, তাহলে যদি আমি বলি পিতে দুটো আছে, এই পিতে এটা 2p তে দুটো আছে, সরি 2p তে দুটো এরকম করে থাকে না কোনোদিনও, এখানে একটা আছে, এটা 2p, ভিতরে এটা 2s, এটা হচ্ছে 1s। তাহলে আমি এখানে কি স্ট্রাকচার হচ্ছে 1s2
2s2 আর 2p2। যদি আমি k11 এ করি তাহলে k সেলে দুটো আর l সেলে চারটে, k সেলে দুটো l সেলে চারটে, তাই তো? এটা তো 2, k এর ভ্যালু কত? k এর 1, l হচ্ছে 2 ম্যাক্সিমাম, এর 3, এর 4, তাই তো? এরকম করে। তাহলে আমি যদি k তে দেখি তাহলে দুটো ইলেকট্রন, l তে যদি দেখি দুটো চারটে ইলেকট্রন। বোঝা গেছে এইটুকু? তাহলে এটাকে যদি আমি নরমাল একদম বাচ্চাদের মতন করি, এইখানে তোমাদের একটু বাচ্চাদের মতন করি করতে হবে। এখানে দুটো ইলেকট্রন আছে আর এখানে চারটে ইলেকট্রন আছে। এটাকেই যদি আমি, এটা ক্লাস 11 এর স্ট্রাকচার, এটা ক্লাস 9-10 এর স্ট্রাকচার। যদি 11 থেকে 9-10 এ যায় তো স্ট্রাকচারটা দুটোর মধ্যে এটা হচ্ছে আমার k11 এর বেসিসে, এটা হচ্ছে আমার sp-df এর বেসিসে। সোজা কথা, এটা বেশি অ্যাকুরেট, এটা কম অ্যাকুরেট। তো লুইস বলল যে যদি আমি এটাকে এইভাবে দেখি তাহলে এখানে আমি দুটোই পার্ট, এইখানের মধ্যে এই চারটে ইলেকট্রনই তো শুধুমাত্র কেমিক্যাল বন্ডিং এ পার্টিসিপেট করবে, ভিতরের দুটো তো ইলেকট্রন পার্টিসিপেট করবে না। তো কেননা ভিতরের ইলেকট্রনগুলোকে আমি ধরবোই না। তো বললো একটা অ্যাটমের দুটো পার্ট, প্রথম পার্টটা হচ্ছে এই ভিতরের একটা পার্ট, যেটি টোটালটা, এই টোটালটা মিলিয়ে একটা পার্ট, এইটাকেও নাম দিল কার্নেল। ভিতরের পার্টটাকে নাম দিল কার্নেল, দ্য ইনার পার্ট, ইনার পার্ট অফ আ অ্যাটম। আর যে লাস্টটা এটাকে বললো ভ্যালেন্সের, যেখান থেকে আমার বন্ডিং এর জন্য পার্টিসিপেশনটা হবে। বোঝা গেছে? এবার মেইনলি এই চারটে ইলেকট্রন দিয়ে বন্ডের পার্টিসিপেশনটা হবে। এবারও নিজের নিজের মধ্যে স্ট্রাকচার বানালো যে কিভাবে কিভাবে বন্ডিং করা যেতে পারে, কিভাবে কিভাবে বন্ডিং করা যেতে পারে না। তো লুইস যেটা বললো যে দুই ভাবে বন্ডিং হতে পারে। একটা হচ্ছে শেয়ারিং এ, যে চলো আমার একটু কম আছে তোমার একটু কম আছে, শেয়ার করে নি। যেমন ধরো তুমি দার্জিলিং যাবে, দার্জিলিং যাওয়ার জন্য দেখলে হাতে 10 টাকা খরচ, তোমরা তিনজন যাচ্ছ, তুমি দেখলে যে একজনের পক্ষে 1000 টাকা দেওয়া তো সম্ভব না, যেহেতু তিনজন যাচ্ছি চলো না শেয়ার করে তাহলে তিনজনই যেতে পারবো। শেয়ার যদি করো তাহলে তিনজনই যেতে পারো, সবাই যদি 3000 টাকা করে দাও তাহলে তিনজনই আরামসে দার্জিলিং ঘুরে এসে চলে যাবে। সেরকম প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কেননা অ্যাটম ইলেকট্রন গুলোকে শেয়ার করে নি, ইলেকট্রন গুলো শেয়ার করে নিজেদের মধ্যে বন্ড করি, প্রথম। নেক্সট হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার ওই যে যেটা আমি বললাম, একজন খেতে পাচ্ছে না আর একজন খেয়ে খেয়ে মরে যাচ্ছে, একজন গরিব একজন ধনী, একজনের কাছে অগাধ পয়সা আছে একজনের পয়সা নেই, তো দুজনকে কাছে আনো, যার কাছে পয়সা আছে তার কাছ থেকে বলতে হবে না, গরিব লোককে থেকে এমনি পয়সা পেয়ে যাবে, আর গরিব লোককে বলতে হবে না, সে এমনি পয়সা থেকে ঝাঁপিয়ে পড়বে। সোজা কথা এটাই। তাহলে এটা হচ্ছে ট্রান্সফার, মানে একজন নিতে চাইছে একজন দিতে চাইছে, এইভাবে বন্ডিং হয় এইভাবেও বন্ডিং হয়। বোঝা গেল? এই দুটো ভাবেই বন্ডিং হয়। এবার ব্যাপারটা হচ্ছে বন্ডিং করবো কেন, বন্ডিং কি মানে কি রেসপেক্টে করছি। যেমন তুমি বন্ডিংটা করছিলে, আমি যেমন দার্জিলিং এর এক্সাম্পলটা দিলাম, তোমাদের রিকোয়ারমেন্ট কটা ছিল? 10,000 টাকা, যেহেতু তোমার দার্জিলিং যাওয়ার জন্য দরকার ছিল, তো তোমরা কি করলে চারজন বন্ধু মিলে আড়াই 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 করে দিয়ে 10,000 টাকা করে দিলে। তাই রিকোয়ারমেন্ট ছিল আমার 10, সেখানে তোমরা সবাই মিলে কন্ট্রিবিউট করে আড়াই আড়াই। এইখানে রিকোয়ারমেন্ট কি? এইখানে কিছু তো একটা রিকোয়ারমেন্ট আছে, তবে তো তুমি শেয়ারিংটা করছো। শেয়ারিং, আমি ট্রান্সফারের কথা বলছি না, ট্রান্সফারের কথা আলাদা, শেয়ারিং এর কথা বলছি। আগে আমরা শেয়ারিংটা শিখি। শেয়ারিং এর মেন উদ্দেশ্য আছে সবাই যেন তার অক্টেট পূরণ করে। অল দা কনস্টিটিউট অ্যাটম মাস্ট কমপ্লিট দেয়ার অক্টেট। এই অক্টেট মানেটা কি? নতুন নতুন ভাষা বলছেন, অক্টেট। আচ্ছা অক্টেট, অক্টেট মানে হচ্ছে যে লাস্ট সেলের ক্যাপাসিটি। অক্টেট মানে হচ্ছে লাস্ট সেলের ক্যাপাসিটি। আমরা নর্মালি জানি অক্টেট মানে হচ্ছে 8, লাস্ট সেলে আমার 8টা ইলেকট্রন থাকতে হবে। সবাই নিজের নিজের অক্টেট ফুলফিল করার জন্যই লড়ে। ধরো কার্বনের কথা, কার্বনের লাস্ট ইলেকট্রন কটা আছে? 4টে আছে, লাস্টে ভ্যালেন্স সেলে 4টে আছে। কার্বনকে যদি আর 4টে দিয়ে দেওয়া হয় তাহলে তো অক্টেট ফুলফিল হয়ে যায়। যদি আর 4টে এ পেয়ে যায়, যদি আর 4টে পেয়ে যায় তাহলে তো 2p6 হয়ে যায়। যদি 2p6 হয়ে যায় তাহলে 2s2 তাহলে 1s2 2s2 2p6 হয়ে গেল। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল। সবাই তো নিজের কমপ্লিটেশনের জন্য লাগে। তুমি এত বছর ধরে পড়ছো, কেন পড়াশোনা করছো? একটা জব যদি ভালো লেগে যায় ব্যাস আমার কাজ সার্ভিস, তো তুমি ফোকাসটা করেছো জবেতে। যখন আমার জবটা কমপ্লিট হয়েছে তখন তুমি তোমার দিয়ে শেষে। তো এরাও সেরকম কোথাও একটা যাওয়ার জন্য স্ট্রাগল করছে। কার্বন, কার্বনের যদি কথা বলো 2s2 আছে, কার্বনের যদি আমি k11 ধরছি, k11 ধরছি, KLM, তো কার্বনিক আছে 2 আছে আর 6 আছে, সরি 6 বলছি, 2 আছে আর 4 আছে।
কারণ কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তো এ যদি আর চারটে পেয়ে যায় কোথা থেকে, খালি তো আমার 8 হয়ে গেল, খালি তো আমার দুটো সেলের অরবিট, দুটো সেলের কমপ্লিট হয়ে গেল। যখনই আমরা দুটো অরবিট কমপ্লিট হয়ে গেল, খালি তো একদম সাধু সন্ন্যাসী হয়ে গেল। ঠিক আছে, সবাই ওই স্টেজটার জন্যই লড়ে, যাদেরকে আমরা বলি নোবেল গ্যাস। মানে সোজা কথায় এটা বলবো, যে কোনো অ্যাটম নোবেল গ্যাসের কনফিগারেশন পাওয়ার জন্যই স্ট্রাগল করে। ঠিক আছে, তোমার ধরো একটা ইলেকট্রন বেশি আছে, তো তুমি কি চাইবে একটা ইলেকট্রন আমার কাছ থেকে কেউ নিয়ে নিই। তোমার ধরো একটা ইলেকট্রন কম আছে, তুমি কি চাইবে একটা ইলেকট্রন কেউ আমাকে দিয়ে দিই। তোমার ধরো চারটি ইলেকট্রন কম আছে, তো তুমি কি চাইবে চারটি ইলেকট্রন তো কেউ দেবে না, চলো না শেয়ারিং কেয়ারিং করে নিই। যখন আমার ডিমান্ড বেশি থাকবে তখন শেয়ারিং কেয়ারিং আসবে, যখন আমার ডিমান্ড কম থাকবে তখন আমার ছিনিয়ে নেওয়া, ট্রান্সফারের কথা চলে আসবে। বোঝা গেল? কিন্তু আমার আলটিমেটলি কাজটা কি হবে, যে না আমাকে আমার অক্টেট ফুলফিল করতে হবে, আমাকে আমার নোবেল গ্যাস কনফিগারেশন ফুলফিল করতে হবে, আমাকে নোবেল গ্যাসের কনফিগারেশনে যেতে হবে, আমাকে নোবেল গ্যাস হতে হবে। নোবেল গ্যাস কারা হয়? যাদের অক্টেট কমপ্লিট থাকে। কাদের অক্টেট কমপ্লিট থাকে? যাদের ইলেকট্রনিক কনফিগারেশন কমপ্লিট, তাই তো? এবার নোবেল গ্যাসের কি ব্যাপার, তোমরা যখন নোবেল গ্যাস করছো তাদেরকে বলে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কেন বলে? তারা কাদের সাথে রিঅ্যাক্ট করে না। তারা কাদের সাথে কেন রিঅ্যাক্ট করে না? কারণ তাদের সবকিছু কমপ্লিট, তাদের ইলেকট্রন পুরো ভর্তি, তাদের যতগুলো সেল আছে, যতগুলো ইলেকট্রন হওয়ার কথা তাদের সব কমপ্লিট আছে। তাদের দরকার নেই কারোর ইলেকট্রন নিয়ে, দরকার নেই। তাদের কাছে তো ইলেকট্রন আছে, তো তারা কারোর সাথে রিঅ্যাক্ট করে না, তাদের কারোর সাথে কে কি করলো না করলো তাদের কোনো মাথা ব্যথাই নেই, তারা বেশ সুখী আছে। তো সবাই চায় সেই সুখটাকে আমি উপভোগ করবো, যে সেই জায়গায় আমাকে যেতে হবে। তো কিভাবে যাবো? না ইলেকট্রন গেইন করে, নাহলে ইলেকট্রন লুজ করে। যদি গেনিং লুজিং না হয় তো শেয়ার করবো, চলো সোজা কথা হচ্ছে এটা। ঠিক আছে, এইটুকু বোঝা গেল যে শেয়ারিং কেয়ারিং করে। তা শেয়ারিং কেয়ারিং হয় না অক্টেট কমপ্লিট করার জন্য শেয়ারিং কেয়ারিং হয়, যাতে নোবেল গ্যাসের কনফিগারেশন ফুলফিল করে। এবার ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে কার্বন নিয়ে বলছি, যখন কার্বন নিয়ে যাচ্ছি, ধরো কার্বন আছে আর দুটো অক্সিজেন আছে। ঠিক, যদি আমি বলি কার্বনের তো লাস্ট ভ্যালেন্স ইলেকট্রন চারটা, তো আমি চারটে ডট দিলাম, আর অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন ছটা, তো ছটা দিলাম। এবার তুমি কি দেখছো, ভ্যালেন্স ইলেকট্রন এদের চারটে, এদের ছটা, মানে এদের যখন ছটা, এরা আটটা করার জন্য লোভে যাচ্ছে। এরা চাইছে যা হোক করে আমার আটটা হয়ে যাক, তাহলেই তো আমরা বেঁচে যাই। এও চাইছে যা হোক করে আমার আটটা হয়ে যাক, তাহলে আমি বেঁচে যাই। কারণ বলছে যা হোক করে আমি চারটে পেয়ে যাই, তাহলে আমি বেঁচে যাই। তো এবার এদের দুজনের মধ্যে কেমন করে বন্ডিং হবে? তো এই যে কার্বন বলবে এই অক্সিজেনটাকে যে চলো তোমার সাথে আমি শেয়ারিং কেয়ারিং করবো, তোমাদের সাথে আমি শেয়ারিং কেয়ারিং করবো। অ্যাকর্ডিং টু রেজাল্ট কি হবে, অক্সিজেন অক্সিজেন কি করলো, কার্বনকে বললো ঠিক আছে নাও এই অক্সিজেনটা, এই দুটো যে ইলেকট্রন কার্বনকে দিল, কার্বন তার দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে দিল, এই কার্বন এই দুটো ইলেকট্রন এই অক্সিজেনকে দিল, এই অক্সিজেনটা এই কার্বনকে দুটো ইলেকট্রন দিল, দিয়ে কি করলো এইভাবে ওরা করে নিল। দেখো এখন যদি আমি এই সার্কেলটার মধ্যে, যে অক্সিজেনের কাছে কটা আছে, 1 2 3 4 5 6 7 8, অক্সিজেন অর্বিট কমপ্লিট হ্যাঁ কি না? ইয়েস স্যার কমপ্লিট। এই অক্সিজেনের কি খবর, 1 2 3 4 5 6 7 8, অক্টেট কমপ্লিট হ্যাঁ কি না? হ্যাঁ স্যার কমপ্লিট। যদি আমি কার্বনটাকে এই করে দিই, বলো কার্বনের অক্টেট কমপ্লিট কিনা? এই সার্কেলটা দাও, কার্বনের সার্কেল এটা 1 2 3 4 5 6 7 8, ইয়েস স্যার কার্বনের অক্টেটও কমপ্লিট। তো কেমন করে বন্ডিংটা করলো, কার্বন 1 2 এখানে দুটো ইলেকট্রন, 1 2 এখানে দুটো ইলেকট্রন, এইভাবে কার্বন আর অক্সিজেন বন্ড করে দিল। যেখানে দেখো কার্বনের কাছেও 1 2 3 4 চারটে ইলেকট্রন, 1 2 3 4 চারটে চারটে আটটা ইলেকট্রন কার্বনের কাছে, এই অক্সিজেনের কাছে দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা ইলেকট্রন, এই অক্সিজেনের দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা ইলেকট্রন। খুব সুন্দরভাবে CO2 মলিকিউলটা কিন্তু শেয়ারিং কেয়ারিং করে বানিয়ে নিল নিজের মলিকিউল উইথ স্যাটিসফাইং অল অক্টেট, সবার অক্টেটকে স্যাটিসফাই করে। কি কথা, শেয়ারিং কেয়ারিং করে তো স্যার বুঝতে পারলাম, এবার আমাকে একটা ট্রান্সফারের ব্যাপারটা দেখো, যে ট্রান্সফার করে কিভাবে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধরো ফ্লোরিন, ধরো আছে ফ্লোরিন, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 9। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 9। যদি 9 হয় তাহলে লাস্ট অরবিটে কত আছে, 5টা, সরি লাস্ট অরবিটে কত আছে, 7টা। এটা তো 1s2 2s2 2p5, তাহলে 5 আর 2 7, তো 7টা আমি দিলাম 1 2 3 4 5 6 7। ধরো ফ্লোরিনের কাছে ফ্লোরিন আছে 1 2 3 4 5 6 7, তো দুটো যখন ফ্লোরিন একসাথে আছে, এই ফ্লোরিনটা বললো আমার আরেকটা লাগবে, এই ফ্লোরিন বলছে আমার একটা লাগবে, তো দুজনেই যখন একটা একটা করে কোনো না একটা ইলেকট্রন শেয়ার করে, এই ফ্লোরিন একে একটা দিল, এই ফ্লোরিন একে একটা দিল, মানে এই ইলেকট্রনটা শেয়ার হয়ে গেল। শেয়ার হয়ে যাওয়ার পরে এই ফ্লোরিনটা এরকম নিয়ে নিল, এই ফ্লোরিনটা
এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই ফ্লোরিনটা এই গোটাটাকে নিয়ে নিল, তাহলে 1 2 3 4 5 6 7 8, আর এই ফ্লোরিনটাও এই গোটাটাকে নিয়ে নিল, দেখো 1 2 3 4 5 6 7 8। তো ফ্লোরিন আর ফ্লোরিনের মধ্যে কত সুন্দর শেয়ারিং কেয়ারিং করে বন্ড হয়ে গেল। দুটো ফ্লোরিনের মধ্যে শেয়ারিং কেয়ারিং করে বন্ড হয়েছে, তার কারণ হচ্ছে দুজন ফ্লোরিনের রিকোয়ারমেন্ট সেম ছিল। কিন্তু 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 যদি এইখানে ফ্লোরিনের জায়গায় একটা ফ্লোরিন তো আমি রাখলাম, একটা ফ্লোরিন আমি রাখলাম 1 2 3 4 5 6 7, ধরো এইখানে আমি সোডিয়াম রেখে দিলাম, সোডিয়ামের একটা। তো এবার দুজনের ঘটনা কি হবে, তুমি ধরো সোডিয়াম, আমি ধরো ফ্লোরিন, তুমি সোডিয়াম আমি ফ্লোরিন। তো তুমি সোডিয়াম হয়ে কি বলছো, ইস আমার একটা এক্সট্রা ইলেকট্রন, যদি একটাকে আমি যা করে বার করে দিই আমার তো অক্টেট কমপ্লিট, আমার অক্টেট কমপ্লিটই ছিল, ভুল করে আমার একটা ইলেকট্রন বেশি চলে এসেছে, যা করে এটাকে ভাগিয়ে দাও। ফ্লোরিন বলছে ভাই তোর কাছে তো একটা ইলেকট্রন বেশি আছে, আমার কাছে তো ইলেকট্রন একটা কম আছে, না আমাকে 1 2 3 4 5 6 7টা আছে, আর একটা আমি পেয়ে গেলাম, আমি বেঁচে যাই। বুঝতে পারলে দুজনের অসুবিধাটা, বুঝতে পারলে এর কাছে বেশি আছে, হি ইজ আ রিচ ম্যান, হি ইজ আ পুয়ার গাই, এর প্রচুর ধনী, এ প্রচুর গরিব, এর একটা ইলেকট্রন চাই, এর একটা ইলেকট্রন দেওয়ার জন্য নিষ্পিস করছে। তো যখনই দুজন এক কাজে আসবে কোনো এনার্জি দিতেও লাগবে না, ঝটঝট করে সোডিয়ামটা একটা ইলেকট্রন ট্রান্সফার করে দেবে, দিয়ে ফ্লোরিনকে 1 2 3 4 5 6 7 8 একটা ইলেকট্রন যেহেতু দিয়েছে তাই জন্য ফ্লোরিন মাইনাস হয়ে যাবে, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে তাই জন্য প্লাস হয়ে যাবে, দিয়ে খুব সুন্দরভাবে এরকম একটা আয়নিক বন্ড করে নেবে। সরি অ্যারোটা আমি ভুল দিলাম, আয়নিক বন্ড হয়ে যাবে, যার নাম হয়ে যাবে NaF। দিস ইজ আ ট্রান্সফার লুইস ডট স্ট্রাকচার। ঠিক আছে, তো এই দুই ভাবে মোটামুটি এরা বন্ডের বন্ড ফরমেশন করে থাকে। নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো, এই যত ধরনের লুইস ডট স্ট্রাকচার আছে, কেমন করে আমরা লুইস ডট স্ট্রাকচারটা, আমি যে এত সুন্দর করে লুইস ডট স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি, তোমরা কিভাবে লুইস ডট স্ট্রাকচার, যে কোনো তোমাকে কেমিক্যাল ফর্মুলা দিয়ে দিই, কেমিক্যাল ফর্মুলা দিয়ে দিলে তুমি যাতে লুইস ডট স্ট্রাকচারটা এঁকে দিতে পারো। লুইস ডট স্ট্রাকচার আঁকার পর ফর্মাল চার্জ কি হয়, ফর্মাল চার্জ কি করে বার করবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজ পর্যন্ত এটাই তোমরা একটু ভালো করে করবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।